এই মুহূর্তে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা যেতে পারবেন তো যাবো মন্ত্রী পরিষদে আসবে তো ওরা আসবে ক্যামেরা পড়তেছে ধরে রাখুন আমি মন্ত্রীরা দেবে তো ওই এইটা নিচ্ছে মন্ত্রীরা ফুল দেবে হ্যাঁ মোবাইলটা অন করে দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপর তার দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে শহীদদের প্রতি। এবং এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের শেষে কিন্তু তিনি তার
প্রথম কর্মদিবসের সূচনা করবেন সচিবালয় থেকে এবং সেখানে তিনি তার প্রথম কর্মদিবসের যে কাজকর্ম সেইগুলো সবকিছু শুরু করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর সাথে কিন্তু তার মন্ত্রী পরিষদের যে সদস্যরা রয়েছেন তারা সকলেই এই মুহূর্তে তার সঙ্গে উপস্থিত রয়েছেন। এছাড়া স্মৃতিসৌধ কর্তৃপক্ষ এর আগে আমাদের জানিয়েছিল যে নবনির্বাচিত যিনি প্রধানমন্ত্রী 11তম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রীরা বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী, অর্থাৎ সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তিনি জাতীয় স্মৃতিসৌধে সকাল নাগাদ পৌঁছে গেছেন এবং যেই শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম সেটি কিন্তু তিনি করেছেন। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলের পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নতুন সরকার গঠনের পর আজ সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভার অংশ নেবেন নতুন এই প্রধানমন্ত্রী। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল 3টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। এরপর বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের ভিত্তিতে তো এই দেশ গড়েছে, তাই না? এদেশের জন্ম হয়েছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানোর প্রথম দায়িত্ব আমাদের। যে কোনো দায়িত্ব নেওয়ার পর আমরা মনে করি এটা আমাদের প্রথম দায়িত্ব, যে মানুষগুলো এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, যাদের জীবনের বিনিময়ে এই দেশে জন্ম হয়েছে, তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো এই কারণে আমরা বারবার আসি এখানে, যখনই কোনো এরকম কোনো ওকেশন হয় যেখানে তাদেরকে স্মরণ করি। আজকেও সেভাবে এসছি এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এগুলো আমাদের ফাউন্ডেশনাল ভ্যালু আর কি, আমাদের দেশের যে ফাউন্ডেশনাল ভ্যালুর মধ্যে এটা একটা ভ্যালু আজকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। না, মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। দেশ হওয়ার পরে অনেক সমস্যা আমরা অতিক্রম করেছি, অনেকগুলো প্রতিবাদ হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, মানুষ জীবন দিয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে, কাউকে তো বাদ দেওয়া যাবে না। এখানে যারাই দেশের জন্য জীবন দিয়েছে, জনগণের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য দিয়েছে, গণতন্ত্রের জন্য যারা আপসহীনভাবে লড়েছে, তার মধ্যে বিএনপি হচ্ছে অন্যতম। যে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে একটি দল যদি শেষ থেকে এখনো লড়ে যাচ্ছে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং আমাদের হৃদয়ে আছে এগুলো। বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি, এটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই, এটাই মূল্যবোধ। কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। আমরা আরো কয়েকজনকে একটু সংযুক্ত করার চেষ্টা করব। হোসাইন, আপনি তো সেখানে আছেন সকাল থেকে। আমরা দেখলাম যে স্মৃতিসৌধে প্রথম কর্মদিবস, সেই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মদিবসের যে সূচনা করলেন, এছাড়া সেই তার সচিবালয়ে আসাকে ঘিরে কোনো, সেখান থেকে তিনি কখন সচিবালয়ে যেতে পারেন, তাছাড়া রাস্তার পাশে কোনো নেতাকর্মী দেখেছেন কিনা, সেখানে উপস্থিত নেতারা কি বলছে, নতুন বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা কি, জানতে চাই আপনার কাছে। দেখেন, আমরা সকলেই আমি মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই যে এখানে শ্রদ্ধা জানাতে আসা,
কারণ আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। তার মাধ্যমে আমরা নতুন মন্ত্রিসভার সদস্যদের বক্তব্য শুনছিলাম। আমরা এইবার একটু যেতে চাই সচিবালয়ে। স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে যাবেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন আমার সহকর্মী শারমিন নীরা। নীরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে আসাকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন? তাছাড়া বিকেলের মন্ত্রিসভার প্রথম বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সে ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। আপনাকে স্মৃতিসৌধ থেকে আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে আসবেন এবং সচিবালয়কে ঘিরে কড়া নিরাপত্তা বলাই যায়। এবং আমি যদি পেছনে ছবিতে দেখাই যে ডগ স্কোয়াড কিছুক্ষণ আগে আসলে ডগ স্কোয়াড দিয়ে এখানে এক ধরনের শেষ মুহূর্তের যে চেক সেটি হয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা যারা 1 নম্বর ভবনে ক্যাবিনেট বিল্ডিং এর সামনে ছিলাম সেখান থেকে এসএসএফ কিছুক্ষণ আগে নিরাপত্তাজনিত কারণেও কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে সরিয়ে দিয়েছে। এবং প্রথম দিন তিনি যেহেতু আসবেন, আমরা যতটুকু ধারণা করি যে হয়তো খুব সিরিয়াস খুব বিষয় হয়তো বা, আমি আবার বলছি যে যেহেতু আমরা ক্যাবিনেটের ভেতরে আজকে প্রবেশ করতে পারিনি এবং খুব সেন্সিটিভ যেহেতু অনেকে এই বিষয়ে আসলে কথা বলতে চাইছেন না, তবে আমরা ধারণা করতে পারি যে হয়তো প্রথম দিন প্রথম দফায় কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় এবং একটি ক্যাবিনেট হবে, সেখানে হয়তো বা সৌজন্যতামূলক আলাপ আলোচনা আসবে। পাশাপাশি যেহেতু শুল্কমুক্ত গাড়ির কথা গতকাল বলেছে, কিছু বার্তা হয়তো প্রথম দিনই ক্যাবিনেট যারা থাকবেন তাদের উদ্দেশ্যে হয়তো প্রধানমন্ত্রী দেবেন এবং সেজন্যই আসলে এত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং তার আগে একটু বলে রাখতে চাই, প্রধানমন্ত্রী কিন্তু এখানে এসে মধ্যাহ্নভোজ করবেন এমনটাও আমরা গণমাধ্যম কর্মীরা জানি। তবে এর পাশাপাশি আমরা যে জন্য অপেক্ষা করছি যে দু একজন মন্ত্রী তো এরই মধ্যে আসলে স্মৃতিসৌধে কথা বলেছেন, তারা যে যার মন্ত্রণালয় আসবেন, দফতরে আসবেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে তাদের যে আলাপ আলোচনা, মন্ত্রণালয়কে ঘিরে কি ধরনের পরিকল্পনা সেটি আমরা জানবার চেষ্টা করব। আপনি জানেন যে এর আগের উপদেষ্টারা বলছিলেন যে খাদের কিনারে থাকা অর্থনীতি, অর্থাৎ এই দুর্বল অর্থনীতিকে কিভাবে আসলে টেনে তোলা যায় সেই চ্যালেঞ্জ বিএনপির সামনে নিঃসন্দেহে রয়েছে। পাশাপাশি মব বন্ধ করা, আইন শৃঙ্খলা সুশাসন প্রতিষ্ঠা করা। সুতরাং দফায় দফায় আমরা হয়তোবা অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার সবগুলি মন্ত্রণালয়ে যাব এবং এই মন্ত্রণালয়কে ঘিরে মন্ত্রী প্রতিমন্ত্রীদের কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসলে কর্মকর্তাদের কি ধরনের বার্তা দিতে চান সেটি আসলে জানানোর চেষ্টা করব। কারণ আমরা জানি মর্নিং শোজ দ্য ডে, সুতরাং শুরুটা আসলে কেমন হয়, কি ধরনের বার্তা দিয়ে শুরু হয় সেটা দেখার অপেক্ষা। এখনো পর্যন্ত কেউ কোনো মন্ত্রীদেরকে আমরা এখনো পর্যন্ত সচিবালয়ে দেখিনি, তবে আমরা ধারণা করছি দুপুর নাগাদ হয়তো মন্ত্রীরাও পর্যায়ক্রমে আসবেন এবং তারেক রহমান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো আসবেনই। মৌটুসী, ধন্যবাদ নীরা, আপনি থাকবেন সেখানে। পরবর্তী সংবাদ সংযোগে আপডেট জানতে অবশ্যই আপনার সঙ্গে যুক্ত হব আমরা। বড় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন সরকার। মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছে 50 সদস্যের বিশাল মন্ত্রিসভা, যার সবচেয়ে বড় চমক ব্যাপক তারুণ্যের অন্তর্ভুক্তি। 50 জনের মধ্যে 40 জনই এবারই প্রথম মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন। আরো জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে। রাজনীতির নতুন সমীকরণ আর দীর্ঘ অপেক্ষার পর গঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তার হাত ধরেই প্রশাসনে এলো এক ঝাঁক নতুন মুখ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাচ্ছেন সালাউদ্দিন আহমেদ। ইকবাল হাসান মাহমুদ টুকু পাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজউদ্দিন আহমেদকে দেয়া হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাচ্ছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খলিলুর রহমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। এবারের মন্ত্রিসভার মূল বৈশিষ্ট্য তারুণ্য ও পেশাদারিত্ব। 25 জন পূর্ণ মন্ত্রীর মধ্যে 17 জনই নতুন। আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া 24 জনের সবাই প্রথমবারের মতো সরকারি লাল ফাইলে স্বাক্ষর করবেন। রাজপথের দীর্ঘ লড়াইয়ের সাথীদের মূল্যায়ন করতে ভোলেননি প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের আইকন হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন জোনায়েদ সাকি, নুরুল হক নূর ও ইশরাক হোসেনের মতো তরুণ নেতারা, যা দেশের সংসদীয় ইতিহাসে এক বিরল ঘটনা।
অভিজ্ঞতার সাথে তারুণ্যের এই মিশেল আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা সফল হয় এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী। শপথ গ্রহণ শেষে আগামীকাল থেকেই নতুন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে কাজে যোগ দেবেন। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। নতুন সরকারের মন্ত্রিসভার শপথের কয়েক ঘন্টার মধ্যে 10 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মন্ত্রী পদমর্যাদায় 5 জন ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় 5 জন নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা হলেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা হলেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ডাক্তার জাহেদুল রহমান, ডাক্তার মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ। ধরতে হবে ব্যাংক লুটেরাদের, রুগ্ন ব্যাংকগুলোকে বাতিল করতে হবে। ব্যবসার স্বার্থে সব দেশের সাথে চাওয়া বন্ধুত্ব। নীতি প্রণয়নে খাতভিত্তিক অংশীজনের পরামর্শ নেওয়া উচিত। নতুন মন্ত্রিসভাকে এইভাবে স্বাগত জানালেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলছেন, কোনো গোষ্ঠীর পক্ষে যেন কাজ না করে সরকার। জাহেদুল ইসলামের প্রতিবেদন। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানের নেতৃত্বে সরকার মন্ত্রিসভা গঠন করল বিএনপি। ব্যবসায়ীরা বলছেন, আগের সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন মন্ত্রিসভাকে সৎ থাকতে হবে। এই সরকারকে প্রধানত যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তারা যেন কোনো ভুল করে, বিগত সরকারের মতো ভুল করে কয়েকটি অলিগার্ক তৈরি না করে। সুদের হার কিন্তু 14-15% চলে গেছে। সেটাকে অবশ্যই কমিয়ে আনতে হবে, যাতে করে মার্কেট কনফিডেন্সের জন্য স্থানীয় বিনিয়োগের একটা আস্থা তৈরি হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বলছে, সবার সাথে বন্ধুত্ব, এই নীতিতেই সরকারকে চলতে হবে। ভারত অনেক দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে, যেমন সে ইউকের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, সে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। আমাদেরও কিন্তু এইরকম একটা প্রস্তাবে যেতে হবে। ভিশন সেট করলে সেই অনুযায়ী তাকে টিম তৈরি করতে হবে। সেই টিম তৈরি করলে ব্যবসায়ীদের সাথে করে আমাদের এগোতে হবে। সার্ক চেম্বার বলছে, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে নজর দিতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকায়, ওখানে প্রায় 62% তারা রিজনের ভিতরে বিজনেস করে। আসিয়ানের দিকে তাকায়, ওখানে 24% ব্যবসা নিজেরা করে। আর আমাদের যে সার্কভুক্ত যে দেশগুলি, এখানে 8টা দেশ, আমরা কিন্তু লেস দেন 5%। এই জায়গাতে কাজটা করা দরকার। মাটির নিচে 75 বছরের কয়লা রয়ে গেছে, আর আমি ইম্পোর্ট করতেছি এলএনজি, আমি ইম্পোর্ট করতেছি আপনার পেট্রোলিয়াম। আমার এক্সপ্লোরেশনটা বাড়াইতে হবে, আমার জ্বালানি যেটা কয়লা, এটাকে উত্তোলন করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, এসবের পাশাপাশি আর্থিক খাতেও শৃঙ্খলা আনতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সবগুলোই বড় বড় লোকসান দেয়, বাজেটের উপরে একটা বিরাট বোঝা হিসাবে দীর্ঘদিন ধরেই চলছে। এতগুলোকে রাখার দরকার আছে কিনা? প্রভাবশালীরা এসে অনিয়ম করে প্রচুর টাকা নিয়ে চলে যান এবং পরে টাকাটা ফেরত দেন না। নতুন সরকার, রাজনৈতিক সরকার, তাদেরও অনেক ব্যবসায়ী বন্ধুবান্ধব আছে, তারাও সুযোগ পেলে সেটা তো নিতে চাইবেন। যে ওই সুযোগটা যাতে না, তো ওই সুযোগ নেয়ার সুযোগ যাতে তৈরি না হয়। অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ না করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও ব্যবসায়ীদের প্রত্যাশা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে মিরপুরের 7 ফিটে মণিপুর স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আমির জানান, প্রতিদিন ফজরের পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এই কাজে সরকারের সহযোগিতা বজায় থাকবে বলে আশা করেন তিনি। শুধু রাজধানীতেই নয়, এর বাইরেও এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর কথা জানান শফিকুর রহমান। এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের, এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না।
স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা মায়ের কবর জিয়ারতে সেখানে যাচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল হক, যুক্ত হব তার সঙ্গে। শফিকুল, আপনি সেখানে আছেন, সেখানে নেতাকর্মীরা পৌঁছেছে কিনা জানাবেন। তাছাড়া তারেক রহমান এখানে কটা নাগাদ পৌঁছতে পারেন এবং এখানে পৌঁছানোর পর তার কবর জিয়ারত শেষে আর কি কি কর্মসূচি আছে তা জানতে চাই। এর মধ্যে আপনি জানতে পেরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং আমরা যতদূর খবর পেয়েছি তিনি সাভার থেকে এরই মধ্যে এই শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশ্যে তিনি রওনা করেছেন এবং এখানে যে সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন। আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে থাকা SSF সহ নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই পুরো জিয়া উদ্যানের যে চত্বর সেই চত্বরটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে এবং যেটি জানতে চাইলেন যে আজকে মূলত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে মন্ত্রী পরিষদের সদস্যদের সহ তারেক রহমানের এই তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত মা বেগম খালেদা জিয়ার যেই সমাধিস্থল সেখানে শ্রদ্ধা জানাতে তিনি আসবেন এবং এরই মধ্যে মন্ত্রিপরিষদ সদস্য সহ অন্যান্য সংশ্লিষ্ট সবাই কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং যেটি আমরা জানতে পেরেছি এর আগে যেটি বললাম যে তিনি সাভার থেকে এই জিয়া উদ্যানের উদ্দেশ্যে এর মধ্যে রওনা করেছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন এবং আজকে তার এই যে প্রথম দিনের কর্মসূচি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেটি প্রথম যে কর্মসূচিটি ছিল সাভারে সেটি এর মধ্যে শেষ হয়েছে। এর পরবর্তী জিয়া উদ্যানে তিনি এই সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন এবং পরবর্তীতে আজকে তিনি সচিবালয়ে অফিস করার কথা রয়েছে এবং সেখানের যেই প্রস্তুতি সেগুলো কিন্তু এর মধ্যে নেওয়া সম্পন্ন হয়ে গিয়েছে আমরা জানতে পেরেছি এবং বিকেল 3টায় মন্ত্রী পরিষদের যে প্রথম বৈঠক সেই বৈঠকটিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোটুসি তো এই হচ্ছে আজকে তারেক রহমানের যে প্রথম দিনের কর্মসূচি সেটি এবং এর আগে গতকাল যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এর পরবর্তীতে তিনি গতকাল রাতে এই শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের যে সমাধি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল এখানে তিনি এসেছিলেন এবং একেবারে পারিবারিকভাবে তার পরিবারের সদস্যদের সহ এখানে এসে তিনি তার যে শ্রদ্ধা সেটি নিবেদন করেন। তো আমরা রয়েছি এখানে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জিয়া উদ্যানে আসবেন এবং এখানে তার বাবা এবং মায়ের যে সমাধিস্থল সেখানে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। তিনি এখানে আসলে হয়তো সরাসরি আপনার মাধ্যমে আবার দর্শকদের সেটি আমরা দেখানোর চেষ্টা করব। মোটরসি এখন পর্যন্ত এটুকুই। জি অবশ্যই শফিকুল, আপনি সেখানে থাকবেন, প্রধানমন্ত্রী সেখানে পৌঁছলে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, জিয়া উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল হক। প্রথমে জুলাই বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট আর চূড়ান্তভাবে সংবিধান সংস্কার পরিষদ, যার শপথ নেয়নি বিএনপি দলীয় সদস্যরা। তাহলে কি হবে জুলাই জাতীয় সনদের? বিশ্লেষকরা বলছেন উচ্চকক্ষ গঠন সহ বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত নিয়ে পুনর্বিবেচনা করা উচিত দলটির। শাহনাজ শারমিনের প্রতিবেদন। নির্বাচন কমিশনের হিসেবে গণভোটে হাঁ এর পক্ষে 60% কিছু বেশি মতামত দিয়েছেন ভোটাররা, যেখানে ছিল 4টি প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং জুলাই সনদের অন্যান্য সংস্কার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন। জুলাই জাতীয় সনদ পিআর পদ্ধতির উচ্চকক্ষ গঠন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করে সনদে সই করেছে বিএনপি। দলটি এখন গণপরিষদের 2/3 আসন নিয়ে চালকের ভূমিকায়। মূল্যবান সম্পদ। বিশ্লেষকরা বলছেন জুলাই আদেশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন পুরোটাই নির্ভর করছে বিএনপির উপর। এক্ষেত্রে নোট অফ ডিসেন্টগুলোতে রিভিউ করার আহ্বান তাদের। আইনগত প্রশ্ন তোলাই যেতে পারে, জটিলতা সৃষ্টি করা যেতে পারে। আবারও আমার মনে হয় জটিলতার সৃষ্টি না করে এটার ব্যাপারে যেভাবে জুলাই জাতীয় সনদে আছে সেইভাবেই এটা বাস্তবায়িত হওয়াটাই সমীচীন হবে বলে আমি মনে করি। ভোটের যে রায়টা হয়েছে, যেটা আমরা আগে আলোচনা করলাম, এই প্রেক্ষিতে কিন্তু আমার মনে হয় যে বিএনপি সরকারের উচিত হবে যে আবার ফিরে তাকানো। যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়গুলো যে প্রেক্ষিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল নির্বাচন পরবর্তী প্রেক্ষিতে কতটুকু যৌক্তিকতা আছে সেটাই আমি মনে করি তারা নিজেরাই বিবেচনা করা উচিত। সংসদে বা গণপরিষদে বিরোধী পক্ষে বসা জামাত এনসিপি জোট শুরু থেকেই জুলাই সনদে থাকা সংস্কার নিয়ে ছাড় দেওয়ার পক্ষে নয়। ফলে এ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হওয়ার সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা। আর রাজপথে উঠতে পারে আন্দোলনের ঢেউ। বিরোধী দল যে জোটটা তারা কিন্তু সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ। তারা একটা অপোজিশন দাঁড় করাবে,
এটা যদি বিএনপি না করে হয়তো বিএনপি হয়তো কিছু করবে, কিন্তু আমার মনে হয় ওই যে একেবারে সংসদে তুলেই পাশ করায় ফেলবে, বিষয়টা কিন্তু এরকম। সাধারণত গণপরিষদ গঠনের নির্বাচনে বিভিন্ন মত ও পথের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এবারে ভোটে নির্বাচিত সংসদ সদস্যরাই সে দায়িত্ব পালন করবে। আর ৭২-এর সংবিধান জারি থাকায় ভবিষ্যতে গণপরিষদের কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। গণভোটের যে রায়, এটা তো আদালতের জন্য বাধ্যতামূলক না। অতএব আদালত গণভোট দিয়েছে বলে আদালত এটাকে সাংবিধানিক বলবে এমন কোনো বাধ্যবাধকতা তো আদালতের উপর বর্তায় না। বিশ্লেষকরা আরও মনে করেন, সামনের দিকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুতর রাজনৈতিক লড়াইয়েরও অংশ হতে পারে। সারা শারমিন, ৭১, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যাপ্ত কারণ রয়েছে উল্লেখ করে গত ২১ জানুয়ারি তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক, জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এছাড়া আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। আর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম খুনের মামলায় প্রথম সাক্ষী সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।